আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা উদ্ভিদের টিস্যুতন্ত্রগুলোর মধ্যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি উদ্ভিদের দেহের মধ্যে যত অংশ আছে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এই সমস্ত অংশের মধ্যে তার টিস্যুগুলো বিভিন্ন কাজের প্রয়োজনে তিনটি টিস্যুতন্ত্রে বিভক্ত: এপিডার্মাল টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আজকে আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্রের কথা বলব। উদ্ভিদের যে কোনো অংশের মধ্যেই, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এই প্রত্যেকটা অংশের মধ্যেই এই তিনটা টিস্যুতন্ত্র আছে। আমরা যদি উদ্ভিদের কাণ্ডের বা মূলের প্রস্থচ্ছেদ করি ভিতরের টিস্যুতন্ত্রকে দেখার জন্য, তাহলে একটা গোলাকার ছবি পাওয়া যাবে। আমরা একটা গোলাকার ছবি নেই, যে এটা একটা প্রস্থচ্ছেদ, একটা উদ্ভিদের মূলের বা কাণ্ডের প্রস্থচ্ছেদ মনে করি। তো এই প্রস্থচ্ছেদের মধ্যে এখানে সবচেয়ে বাইরে যে অংশটা, এই অংশটা, এটা হলো উদ্ভিদের ত্বক। এটা উদ্ভিদের ত্বক বা এপিডার্মিস। এই জন্য এই ত্বকের মধ্যে যা কিছু আছে সব এপিডার্মাল টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত। তাহলে ত্বকটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র, আর ভিতরে এই মাঝখানে আছে উদ্ভিদের পরিবহন টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। তো সেই ভাস্কুলার বান্ডেল মূলেও আছে, কাণ্ডেও আছে। তাহলে আমরা ভাস্কুলার বান্ডেলটা যদি একটু আঁকার চেষ্টা করি, যে এটা একটা ভাস্কুলার বান্ডেল, এটা ভাস্কুলার বান্ডেল, এগুলো কি? এগুলো হলো ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ এর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম আছে। এর মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে। এখন জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। এখন এই যে ভাস্কুলার বান্ডেল গঠিত হইল, এখানে যে টিস্যুতন্ত্র, এটা হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে উদ্ভিদের ত্বকের মধ্যে এটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র, আর ভিতরে পরিবহনের জন্য রয়েছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই দুই অংশ বাদে, অর্থাৎ ত্বক এবং এই ভাস্কুলার বান্ডেল বাদে উদ্ভিদের দেহে বাকি যে অংশটা থাকে, এই যে বাকি যে অংশটা, এই অংশটা গঠনকারী টিস্যুতন্ত্র হইল গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যু কাকে বলে? উদ্ভিদের ত্বক ও ভাস্কুলার বান্ডেল বাদে বাকি অংশকারী, বাকি অংশ গঠনকারী টিস্যুকে গ্রাউন্ড টিস্যু বলে। তাহলে গ্রাউন্ড টিস্যু এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্র কোন অংশটা? এই বাকি অংশটা, এই অংশটা। এখন এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা আমরা আজকে বিস্তারিতভাবে ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করব। আমাদের এই ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিতে হবে এই দিকে, যে উদ্ভিদের যে ত্বকটা আছে, সবচেয়ে বাইরে যে ত্বকটা, এটার নাম হলো এপিডার্মিস। তোমরা একটু লক্ষ্য করবে বিষয়টা, এপিডার্মিস। এটার বাংলা দেওয়া হয়েছে বহিঃত্বক। এপিডার্মিস এর বাংলা কি? বহিঃত্বক। এই জন্য আমরা এপিডার্মিসের সাথেই বহিঃত্বকটাকে রাখি, বহিঃত্বক। এরপর আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব উদ্ভিদের এই প্রস্থচ্ছেদের মধ্যেই ভিতরে আরেকটা স্তর আছে, আরেকটা স্তর। আমরা সেটাকে একটু বোঝার সুবিধার্থে অন্য একটা রং দিয়ে দিই। মনে করো এই দিকে এরকম আরেকটা স্তর আছে, কোষের আরেকটা স্তর আছে, এটার নাম হলো এন্ডোডার্মিস। তাহলে বাইরে, একদম বাইরে হলো এপিডার্মিস বা বহিঃত্বক, আর ভিতরের দিকে আছে এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। তাহলে আমরা একটা কাজ করি, এটার নামটাকে আমরা দিয়ে দিই, যে এটা হলো
এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের বাংলা কি দিব? এন্ডোডার্মিসের বাংলা হইল অন্তঃত্বক, হইল অন্তঃত্বক। তাহলে এন্ডোডার্মিস হইল অন্তঃত্বক। আমরা একটু লক্ষ্য করলাম যে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এই সমস্ত অংশের মধ্যেই যে এপিডার্মাল টিস্যুতন্ত্র আছে, ভাস্কুলার টিস্যুতন্ত্র আছে এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্র আছে, কিন্তু সর্বত্র এদের বিস্তৃতি বা গঠন একই রকম না। কেন? কারণ এই যে গ্রাউন্ড টিস্যুটা, এই গ্রাউন্ড টিস্যু প্রধানত, এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে আছে প্রধানত প্যারেনকাইমা। প্যারেনকাইমা টিস্যু দ্বারা মূলত এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা গঠিত। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে স্থায়ী টিস্যু উদ্ভিদের 3 ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। সেই সরল টিস্যুর মধ্যে আবার আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো সেই প্যারেনকাইমা টিস্যু মূলত এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের প্রধান অংশটাই গঠন করে। তবে কখনো কখনো এদের সাথে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা থাকে। প্রধান অংশটা গঠন করে প্যারেনকাইমা। আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে যে ছবিটা আঁকছি এটা মূল বা কাণ্ডের জন্য হইতে পারে, কিন্তু পাতার জন্য যদি ছবি আঁকা হয় তাহলে সেই ছবিটা কেমন হবে? পাতাকে প্রস্থচ্ছেদ করলে তো আর এরকম গোলাকার ছবি আসবে না। তো পাতার, আমরা জানি একটা পাতার মধ্যে 2টা ত্বক আছে, উপরে ঊর্ধ্বত্বক, নিচে নিম্নত্বক। এই 2 ত্বকের মাঝখানে যে প্যারেনকাইমা টিস্যুটা থাকে সেটাকে বলা হয় মেসোফিল। তোমরা জানো বিষয়টা, যে পাতার, আমরা যদি এভাবে একটু আঁকি, এটা পাতার ঊর্ধ্বত্বক, এটা পাতার নিম্নত্বক। তো এই 2 ত্বকের মাঝখানের এখানে যে প্যারেনকাইমা টিস্যুটা আছে এটার নাম মেসোফিল। এই মেসোফিল টিস্যুটা মূলত প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত এবং এই মেসোফিল টিস্যুটা এটা হলো পাতার গ্রাউন্ড টিস্যু। কারণ পাতার ত্বক আর এটা হলো পাতার ভাস্কুলার বান্ডেল। তো এই ভাস্কুলার বান্ডেল বাদে এই পাতার ঊর্ধ্বত্বক, নিম্নত্বক, পাতার ত্বক এবং ভাস্কুলার বান্ডেল বাদে বাকি অংশ এটাই তো গ্রাউন্ড টিস্যু। আর পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। তো পাতার এই মেসোফিল কেবলমাত্র প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। আর উদ্ভিদের মূল এবং কাণ্ড, সেখানে এই প্যারেনকাইমা টিস্যুর সাথে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমাও থাকে। আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো এই যে আমরা একটা ত্বক আঁকলাম ভিতরের দিকে, এই যে লাল রং দিয়ে, যেটাকে আমরা বললাম এন্ডোডার্মিস বা অন্তঃত্বক, এই এন্ডোডার্মিসের উপস্থিতি সব উদ্ভিদে থাকে না। যেমন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে এন্ডোডার্মিস থাকে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি থাকে না? এন্ডোডার্মিস বা অন্তঃত্বক থাকে না। এখানে একটা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে, সেই শব্দটার নাম হলো পেরিসাইকল বা পরিচক্র। তো এই পেরিসাইকল বা পরিচক্র নামক কোষের একটা এক বা একাধিক স্তর উদ্ভিদের কোথায় আছে? পেরিসাইকেল বা পরিচক্র নামক কোষের স্তরটা আছে এই এন্ডোডার্মিসের নিচে। তাহলে এন্ডোডার্মিসের নিচে যদি হয় তাহলে এখানে, এবং ভাস্কুলার বান্ডেলের বাইরে। তাহলে এন্ডোডার্মিসের নিচে, ভাস্কুলার বান্ডেলের বাইরে, তার অবস্থানটা তাহলে এই দিক দিয়ে হবে। এই যে স্তরটা, এই নীল রঙের, এই স্তরটার নাম হলো পেরিসাইকেল বা পরিচক্র। তোমরা কি পরিচক্রটা চিনতে পেরেছ? এন্ডোডার্মিসের নিচে এবং ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক কোষের স্তরকে পেরিসাইকেল বা পরিচক্র বলে। এখন আমরা তো পরিচক্র দেখলাম, আর উদ্ভিদের একদম কেন্দ্র এই মাঝখানের এই অংশটা। এখন এই
পেরিসাইকেল থেকে শুরু করে এই কেন্দ্র পর্যন্ত এই সম্পূর্ণ অংশকে বলা হয় স্টিলি। কি বলা হয়? স্টিলি। শব্দটা আমাদেরকে বুঝতে হবে, STELE, স্টিলি। যদি এটা বাংলায় লেখা হয় তাহলে স্টিলি, এই স্টিলি। এখন স্টিলিটা কি? স্টিলিটা উদ্ভিদের দেহের কোন অংশটাকে স্টিলি বলে একটু লক্ষ্য করো। আমরা বলেছি এটা হলো পেরিসাইকেল, নীল রঙের এই স্তরটা এন্ডোডার্মিসের নিচে যেটা। তো এই পেরিসাইকেল থেকে শুরু করে এই কেন্দ্র পর্যন্ত এই সম্পূর্ণ অংশটাকে স্টিলি বলে। এখন এই স্টিলের ভিতরে, এখন স্টিলের ভিতরে ভাস্কুলার বান্ডেলটা কি পড়েছে নাকি পড়ে নাই? পড়েছে, কারণ স্টিলই তো পেরিসাইকেল থেকে কেন্দ্র, তাহলে এর মধ্যে তো ভাস্কুলার বান্ডেলগুলো আছে, তার মানে এই টোটাল অংশটাই হলো স্টিলি। এই জন্য স্টিলের সংজ্ঞায় বলা হচ্ছে যে পেরিসাইকেল থেকে শুরু করে এই ভাস্কুলার বান্ডেল সহ এই কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। স্টিলি বলে। তোমরা এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে স্টিলের ভিতরে ভাস্কুলার বান্ডেল আছে, কিন্তু এই ভাস্কুলার বান্ডেল তো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ না, সে হলো ভাস্কুলার টিস্যুতন্ত্রের অংশ, সে হলো ভাস্কুলার টিস্যুতন্ত্রের অংশ। এই জন্য এই যে উদ্ভিদের এই যে ত্বক বা এপিডার্মিস, এটা তো হইল এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। তাহলে ত্বক হইল এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ, ভাস্কুলার বান্ডেলটা হইল ভাস্কুলার টিস্যুতন্ত্রের অংশ। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশের সীমা কতটুকু? গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ তো এখান থেকে শুরু হবে, এপিডার্মিসের নিচের থেকে শুরু করে এই কেন্দ্র পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই টোটালটা হইল গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত। এখন লক্ষ্য করো, এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো অংশটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। কিসের ভিত্তিতে? এই স্টিলির ভিত্তিতে। এখান থেকে এই পর্যন্ত হলো স্টিলি। তাহলে স্টিলির ভিতরে যে সমস্ত অংশ আছে সেগুলোকে বলা হবে অন্তঃস্টিলীয়, অন্তঃস্টিলীয়। আর স্টিলির বাইরে যারা আছে তারা হবে বহিঃস্টিলীয়। এই জন্য এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা দুইটা ভাগে বিভক্ত। কোথায়? একবীজপত্রী উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এবং কাণ্ডে গ্রাউন্ড টিস্যুতন্ত্র দুইটা ভাগে বিভক্ত। একবীজপত্রীর কাণ্ডের মধ্যে দুই ভাগ পাওয়া যাবে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে এই দুইটা ভাগ পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ একবীজপত্রী কাণ্ডের মধ্যে আমাদের এই এন্ডোডার্মিস থাকে না, পেরিসাইকেলটাও থাকে না। তাহলে যদি এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল না থাকে তাহলে সেখানে তো স্টিলিও থাকে না। আর স্টিলি যদি না থাকে তাহলে অন্তঃস্টিলীয় বহিঃস্টিলীয় দুই ভাগ সেগুলো থাকে না। তাহলে থাকে কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এবং কাণ্ডে, এবং একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে এই গ্রাউন্ড টিস্যুটা দুই ভাগে বিভক্ত, বহিঃস্টিলীয় এবং অন্তঃস্টিলীয়। তাহলে আমরা যদি বহিঃস্টিলীয়টাকে প্রথমে বলি, যে আমরা প্রথম ভাগটা করলাম বহিঃস্টিলীয়। বহিঃস্টিলীয় অর্থ কি? বহিঃস্টিলীয় কথার অর্থ কি? বহিঃস্টিলীয় অংশ হইল স্টিলির বাইরে, বহিঃস্টিলীয় স্টিলির বাইরে। এখন বহিঃস্টিলীয়র মধ্যে কারা কারা আছে? বহিঃস্টিলীয় মানে এই স্টিলির বাইরে কারা কারা আছে? এর মধ্যে নাম্বার 1 সে হইল এই যে এপিডার্মিস। এই এপিডার্মিসের নিচে আরেকটা স্তর আছে এরকম, যেটা আমরা এখন আঁকলাম সবুজ রঙের। এই যে স্তরটা, এটা কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত এক বা একাধিক স্তর, এক বা একাধিক স্তর বিশিষ্ট এই টিস্যুটার নাম হাইপোডার্মিস। কি নাম? হাইপোডার্মিস। তাহলে আমরা শব্দটা যদি লিখি, আমরা এখানে হাইপোডার্মিস লিখব।
হাইপোডার্মিস। তাহলে হাইপোডার্মিসের বাংলা কি দেওয়া যায়? হাইপোডার্মিসের বাংলা অধত্বক। হাইপোডার্মিসের বাংলা হইল অধত্বক। অধত্বক, অধত্বক। কোথায় থাকে হাইপোডার্মিসটা? হাইপোডার্মিস থাকে এপিডার্মিসের নিচে। এটা হলো হাইপোডার্মিস, একদম সম্পূর্ণরূপে এপিডার্মিসের নিচে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত এক বা একাধিক স্তরের এই গঠনকে বলা হয় হাইপোডার্মিস বা অধত্বক। তোমরা খুব মনে রাখতে হবে, আমরা এই যে হাইপোডার্মিসটা আঁকলাম, এই হাইপোডার্মিসটা মূলের মধ্যে থাকে না। হাইপোডার্মিস কোথায় থাকে? কাণ্ডে থাকে। হাইপোডার্মিস মূলের মধ্যে অনুপস্থিত, মনে রাখতে হবে। এখন দেখো, আমরা এই হাইপোডার্মিস থেকে শুরু করলাম, এরপরে এই যে অংশটা, এই অংশটার নাম হলো কর্টেক্স। কর্টেক্স কোন অংশের নাম? হাইপোডার্মিসের নিচের থেকে শুরু করে এই অ্যান্ডোডার্মিসের উপর পর্যন্ত। আমরা যদি এটাকে চিহ্নিত করি তাহলে কতটুকু জায়গা হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হলো কর্টেক্স। তাহলে হাইপোডার্মিস, এরপর হলো কর্টেক্স, তার নিচে হলো অ্যান্ডোডার্মিস। তাহলে অ্যান্ডোডার্মিস কোনটা? অ্যান্ডোডার্মিস হলো স্টিলির বাইরে, আমাদের পেরিসাইকেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এটা হলো স্টিলি। তাহলে অ্যান্ডোডার্মিসটা হলো স্টিলির বাইরে এবং কর্টেক্সের নিচে। স্টিলির বাইরে এবং কর্টেক্সের নিচে অবস্থিত এক স্তর বিশিষ্ট এই গঠনের নাম অ্যান্ডোডার্মিস বা অন্তত্বক। তাহলে অ্যান্ডোডার্মিস কোথায় অবস্থিত? স্টিলির বাইরে এবং কর্টেক্সের নিচে। আর কর্টেক্স কোথায়? কর্টেক্স হইল হাইপোডার্মিসের নিচ থেকে শুরু করে অ্যান্ডোডার্মিসের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে। এই টোটাল গঠনটার নাম হলো কর্টেক্স। এই কর্টেক্সটা মূলত প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, তবে কখনো কখনো প্যারেনকাইমার মাঝে মাঝে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা থাকতে পারে। আর অ্যান্ডোডার্মিসটা, এই অ্যান্ডোডার্মিসটা প্যারেনকাইমা দ্বারা গঠিত। অ্যান্ডোডার্মিস প্যারেনকাইমা দ্বারা গঠিত। আর আমাদের এই যে পেরিসাইকেল বা পরিচক্র যেটা আমরা বলেছি, সেটার মধ্যে প্যারেনকাইমা এবং তার সাথে মিশ্রিত অবস্থায় স্ক্লেরেনকাইমা থাকতে পারে। এখন আসো, আমরা বহিঃস্টিলীয় অংশ বলেছি। বহিঃস্টিলীয় হলো হাইপোডার্মিস বা অধত্বক, কর্টেক্স এবং অ্যান্ডোডার্মিস, এই তিনটা অংশ হলো বহিঃস্টিলীয়। বহিঃস্টিলীয় অংশগুলোকে একটু তালিকা যদি করি তাহলে 1 নম্বর হইল অধত্বক, তারপর হলো কর্টেক্স, তারপর হলো অন্তত্বক। এই তিনটা হলো বহিঃস্টিলীয় অংশ। এবার আসো আমরা অন্তঃস্টিলীয়টা লিখে ফেলি। তাহলে অন্তঃস্টিলীয় অংশের মধ্যে একদম প্রথমে কার নাম আসবে? একদম প্রথমে আসবে পেরিসাইকেল বা পরিচক্রের নাম। তাহলে 1 নম্বর হইল পরিচক্র। প্রথম হইল পরিচক্র, আমরা পরিচক্রের কথা আগেই বলেছি। এইবার আসো উদ্ভিদের মূলের এবং কাণ্ডের এই যে মাঝখানের অংশটা, এই যেটা, এটা তো তার কেন্দ্রের অংশ, এবং এই কেন্দ্রের অংশটা যার চারদিকে আছে ভাস্কুলার বান্ডেল। তাহলে আমরা যদি বলি উদ্ভিদের মূল বা কাণ্ডের ভাস্কুলার বান্ডেল দ্বারা বেষ্টিত উদ্ভিদের এই কেন্দ্রের অংশকে মজ্জা বলে। তাহলে মজ্জা কাকে বলে? ভাস্কুলার বান্ডেল দ্বারা বেষ্টিত উদ্ভিদের এই কেন্দ্রের অংশকে মজ্জা বলে। এজন্য দ্বিতীয় অংশ হইল মজ্জা, এটা অন্তঃস্টিলীয়র মধ্যে। তাহলে এই ভিতরের এই অংশটার নাম হইল মজ্জা, এটা হলো মজ্জা। এটা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, মনে রাখতে হবে এটা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। আরেকটা বিষয় একটু খেয়াল করো, যদি কখনো উদ্ভিদের ভিতরের এই মজ্জাটা নষ্ট হয়ে যায়, মজ্জা অংশটা যদি নষ্ট হয়ে যায়, এখানে যে কোষগুলো আছে সেই কোষগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ভিতরে একটা খালি জায়গা তৈরি হবে।
কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ভিতরে খালি। তাহলে কেন খালি? কারণ তাদের ভিতরের এই মজ্জাটা নষ্ট হয়ে যায়। তোমরা লাউ গাছ, কুমড়া গাছ দেখেছ, তাদের ভিতরে কিন্তু খালি আছে। লাউ, কুমড়া, আবার দেখবা এই পেঁপে গাছ, তার ভিতরেও খালি আছে। তাই খালি হয় কেন? কারণ ওই ভিতরের ওই মজ্জা অংশের কোষগুলো নষ্ট হয়ে যায়, ফাঁকা হয়ে যায় ওই জায়গাটা। এরপর আমরা একটু লক্ষ্য করি যে এটা একটা ভাস্কুলার বান্ডেল, এটা একটা ভাস্কুলার বান্ডেল। তো তার ভিতরে দিয়ে এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় মজ্জা রশ্মি। এই অংশটা মজ্জা রশ্মি, এই অংশটা মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি। তাহলে মজ্জা, ভিতরের এই অংশটা হলো মজ্জা, আর এই মজ্জাটা যখন দুই ভাস্কুলার বান্ডেলের ভিতর দিয়া পেরিসাইকেল পর্যন্ত প্রসারিত হয়, দুই ভাস্কুলার বান্ডেলের ভিতর দিয়ে মজ্জা যখন পরিচক্র পর্যন্ত প্রসারিত হয়, ওই অংশটাকে বলা হয় মজ্জা রশ্মি। এজন্য এটা হলো তৃতীয় অংশ, মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এখানে পেরিসাইকেল বা পরিচক্রটা আছে, যেখান থেকে অন্তঃস্টিলিয়টা শুরু, আর ভিতরে একদম কেন্দ্রের মধ্যে আছে মজ্জা, আর দুই ভাস্কুলার বান্ডেলের মাঝখানে আছে মজ্জা রশ্মি। এই তিনটা অংশ মিলে তৈরি হয় আমাদের অন্তঃস্টিলীয় অংশ। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্র দুই ভাগ আমরা পাইলাম, বহিঃস্টিলীয় এবং অন্তঃস্টিলীয়। আমাদের এই হলো মূলত গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ। এখানে স্পেশালি আরও দুইটা কথা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা এই যে এখানে দেখলাম অ্যান্ডোডার্মিস, অ্যান্ডোডার্মিস যে আমরা দেখলাম, সেই অ্যান্ডোডার্মিসের মধ্যে যে কোষগুলো আছে, আমরা যদি এগুলোকে নিয়ে আরেকটু কথা বলি, যে এটা একটা অ্যান্ডোডার্মিসের কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এরকমভাবে এক স্তর কোষ দ্বারা গঠিত। উদ্ভিদের অ্যান্ডোডার্মিসের কোষের প্রস্থপ্রাচীর ও পার্শ্বপ্রাচীরের মধ্যে লিগনিন ও সুবেরিন জমা হয়ে লম্বা ফিতার মতো গঠন তৈরি হয়। ফিতার মতো এই গঠনটাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। ক্যাসপেরিয়ান, বিজ্ঞানী ক্যাসপেরির নাম অনুসারে এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরিয়ান ফিতা বলে। আর এই অ্যান্ডোডার্মিসের মধ্যেই কিছু কোষ তৈরি হয় যেগুলোর কোষপ্রাচীর থাকে পাতলা। ওই পাতলা কোষগুলোকে, ওই পাতলা প্রাচীর বিশিষ্ট কোষগুলোকে বলা হয় প্যাসেজ সেল। কি সেল? প্যাসেজ সেল। তাহলে এই প্যাসেজ সেল এগুলোকে কেন বলা হয় বলছিল? যাদের কোষ প্রাচীর থাকে পাতলা, প্যাসেজ সেল। প্যাসেজ সেল পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সেই অ্যান্ডোডার্মিসের সেই কোষগুলোকে বলা হয় প্যাসেজ সেল। এরপরে আসো দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় এখানে একটু বিষয় আছে। এই যে অ্যান্ডোডার্মিসের যে স্তরটা, এই অ্যান্ডোডার্মিসের এই কোষের মধ্যে স্টার্চ কণা জমা হয়। স্টার্চ বাংলা হইল শ্বেতসার। তো সেই স্টার্চ এর কণা জমা হয় সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের এই অ্যান্ডোডার্মিসের মধ্যে স্টার্চের কণা জমা হয়, এই জন্য তখন এই অ্যান্ডোডার্মিসটাকে বলা হয় স্টার্চ শীথ বা শ্বেতসার আবরণ। স্টার্চ শীথ বা শ্বেতসার আবরণ কেন বলা হয়? কারণ এটার মধ্যে শ্বেতসার বা স্টার্চ এর কণা জমে, তখন জমা হওয়ার কারণে এই অ্যান্ডোডার্মিসটার নাম হয় স্টার্চ শীথ বা শ্বেতসার আবরণ। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের যতগুলো বিষয়, এই সবগুলো বিষয় আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।